কিছু বিজ্ঞানভিত্তিক অভিজ্ঞতালব্ধ ধারণা রয়েছে যা সমাজে খুব বেশি প্রতিষ্ঠিত নয়, আবার কিছু ভিত্তিহীন ধারণা রয়েছে যা সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং ওই ধারণাগুলো ক্রমাগতভাবে তরুণদেরকে পিছিয়ে দিচ্ছে। এইসব ধারণাগুলোর ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে, এগুলো নিয়ে কথা বলতে হবে। আমরা তরুণদের জন্য কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, আর এই কারণেই তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। আমি আশিকুর রহমান চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তরুণদের নিয়ে আমাদের এই আয়োজন এখন যৌবন যার। এই অনুষ্ঠানটি প্রচারিত হয় পাক্ষিকভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। শুরুতেই থাকছে আমার চেষ্টা। রেডিও লিঙ্ক ওয়্যারলেস ডিভাইস সেট আপ করে টাওয়ার করে দিনাজপুর থেকে ইন্টারনেট নিয়ে আসলাম আমার গ্রামে। তো আমার মাসে ইনকাম ওইভাবে ফিক্সড নেই, কখনো হয়তো ৮-১০ বিভিন্ন চলে আসে আর কি। গ্রাম থেকে তরুণরা বিদেশে যাচ্ছেন, কাজ করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদেরকে আমরা বলছি রেমিটেন্স যোদ্ধা। কিন্তু রংপুরের একজন বেলাল, তিনি এমনই রেমিটেন্স যোদ্ধা, তাকে গ্রাম থেকে বিদেশে যেতে হয় না, গ্রামে বসেই তিনি বিদেশ থেকে রেমিটেন্স আনার ব্যবস্থা করতে পারছেন। তাহলে তাকে আমরা কি বলবো? বলবো একজন ডিজিটাল রেমিটেন্স যোদ্ধা। দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের ছেলে বেলাল ঢাকা শহরে গিয়ে পড়ালেখা শেষ করে ঢাকাতেই চাকরি শুরু করেন। চাকরির অভিজ্ঞতা থেকেই তার এমন চিন্তা, আউটসোর্সিংয়ের কাজ করে একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়বেন এবং তার সেই ক্যারিয়ার হবে ঢাকা শহরে নয়, নিজের গ্রামে। এও কি সম্ভব? মাথায় চাপলো যে আমি আমার গ্রামে নিয়ে যাব। যদি আমি গ্রামে ইন্টারনেট পাই, তো এই ইন্টারনেট যদি থাকে আমি গ্রামে বসেই এই কাজটা করতে পারবো। আমার গ্রামের কিছু ছেলেপেলে নিয়ে আসলাম। গ্রামের কিছু ছেলেপেলে নিয়ে এসে ঢাকায় আমি তাদেরকে ট্রেন আপ করলাম, তাদেরকে শেখালাম। পাশাপাশি আমার ওয়েবসাইটগুলোকে আমি আরও এসইও করলাম, মার্কেটিং করলাম। ধীরে ধীরে বায়ারের সংখ্যা বাড়া শুরু করলো, কাজ দেওয়া শুরু করলো। এভাবে আমি ধীরে ধীরে আস্তে আস্তে আইটি ফার্মটাকে বড় করা শুরু করলাম। তো এক পর্যায়ে মোটামুটি ১৫-২০ জন হয়ে গেল আমার ছেলেপেলে। গ্রামের ছেলেদের শহরে এনে প্রশিক্ষণ দিয়ে এবার স্থায়ীভাবে গ্রামে ফিরে যাওয়ার পালা। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে আসলো তার গ্রামে ধীরগতির ইন্টারনেট সেবা, যা দিয়ে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সাথে আউটসোর্সিংয়ের কাজ করা সম্ভব নয়। তারপরেও হাল ছাড়লেন না বেলাল, চলে গেলেন পাশের জেলা রংপুরে, যেখানে ইন্টারনেটের গতি তখন বেশি ছিল। রংপুরে ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেট চলে আসছে। তো তখন আমি করলাম কি, যে রংপুর আমার দিনাজপুর থেকে অনেক কাছে হবে, আমি পুরো আইটি ফার্মটাকে রংপুরে শিফট করে নিয়ে আসলাম। রংপুরে শিফট করার পরে আমার বায়ার আরও বেশি কাজ দেওয়া শুরু করলো। একটা বায়ার আমার কম্পিউটার পাঠাই দিল আমেরিকা থেকে। এরপরে এখানে আরও কিছু লোক নিলাম, প্রায় আমার লোক তখন ডিজাইনার দাঁড়ালো প্রায় 40-এর উপরে। এরপরে 2 বছর রংপুরে আমি কাজ করি। 2 বছর রংপুরে কাজ করার পরে কিছুদিন পরে আমি ইন্টারনেট পেয়ে যাই আমার নিজ এলাকায়, এবং সেটা আমি আসলে নিয়ে আসি রেডিও লিঙ্ক করে। প্রথমে দিনাজপুর শহরে আসলে ইন্টারনেট আসে, আমার গ্রামে তখন আসেনি। তো তখন আমি করলাম কি, রেডিও লিঙ্ক ওয়্যারলেস ডিভাইস সেট আপ করে টাওয়ার করে দিনাজপুর থেকে ইন্টারনেট নিয়ে আসলাম আমার গ্রামে, এবং আমার ইনকাম দিয়ে আমি আসলে বাসা তখন শুরু করছি। তখন 2 তলা বাসা হয়ে গেছে, মোটামুটি 2 তলা পর্যন্ত। তো নিচতলায় আমি আমার আইটি ফার্মটাকে শুরু করলাম, মোটামুটি অনেক বড় আকারে শুরু করলাম। আউটসোর্সিংয়ের কাজে মাত্র কয়েক বছরে পাল্টে গেল বেলালের ভাগ্য, পাল্টালো গ্রামের তরুণদের ভাগ্য। বেলালের আউটসোর্সিং প্রতিষ্ঠান ক্লিপিং বিডির 5 তলা কার্যালয়ে গ্রামবাসীর কাছে এক বিস্ময়। অনেকেই এখন গ্রামটিকে চেনেন আইটি গ্রাম হিসেবে। এখন আমার এখানে 50 জন ডিজাইনার আছে, যারা এই গ্রামে বসে থেকে 8 ঘন্টা করে কাজ করতেছে। আমার এখানে 24 ঘন্টায় কাজ হয়। 6টা থেকে 2টা একটা শিফট, দুপুর 2টা থেকে রাত 10টা, আবার রাত 10টা থেকে ভোর 6টা। 24 আওয়ার্স আমরা সার্ভিস দিয়ে থাকি। আউটসোর্সিং করে আমি যেটা করছি, যে সম্মান, একটা অনেক ভালো একটা সম্মান গ্রামবাসীরা দেয়। গ্রামবাসীদের আগে একটা নেগেটিভ ধারণা ছিল যে মনে হয় ঢাকায় গেল, কারো হয়তো টাকা পয়সা কোনোভাবে হয়তো
কিছু করে উল্টাপাল্টা কিছু করে অনেক টাকার মালিক হয়ে গেল। কিন্তু এখন গ্রামবাসীরা বুঝতে পারছে যে না, আসলে অনলাইনে ইনকাম করা যায়, অনলাইনে কাজ করে ডলার ইনকাম করা যায়, এবং যেহেতু ডলারে পেমেন্ট দেয় তো আমাদের পেমেন্টটা অনেক বেশি হয়ে যায়। আর এই ইনকাম থেকে আমার আসলে এই বাড়ি, দুইটা বাড়ি, একটা বাড়ির কাজ শেষ করছি 5 তলা, আর একটা 8 তলার কাজ চলতেছে। তো আমার মাসে ইনকাম ওইভাবে ফিক্স নেই, কখনো হয়তো 8-10 বিভিন্ন চলে আসে আর কি। এটা পুরোটাই ডিপেন্ড করে কাজের উপরে। ঢাকায় যখন প্রথম চালু হয় এই অফিসটা, তখন আমি 2010 সালে এই অফিসের সর্বপ্রথম ডিজাইনার হিসেবে আমি ছিলাম, এই অফিসে জয়েন করছিলাম। যা ইনকাম হচ্ছে মোটামুটিভাবে চলতেছি। আমরা বাসায় থেকে কাজ ইনকাম করতে পারতেছি, এটা আমাদের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। আমাদের দূরে কোথাও যাইতে হচ্ছে না। আমি এখান থেকে একটা বলতে ফুল টাইম একটা জব করতে পারতেছি, প্লাস মনে করো আমার বাসায় এখান থেকে গ্রামের বলতে বাড়ির সব কিছু করতে পারতেছি। আমাদের গ্রামে এরকম বড় একটা প্রতিষ্ঠান হয়েছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। এখানে আউটসোর্সিংয়ের কাজ করাতে আমাদের গ্রামে অনেক উন্নতি হয়েছে এবং অনেক ছেলেপেলেরা কাজ করতেছে এখানে। আমি আগে বেকার ছিলাম, আগে ভ্যান ট্যান চালাইতাম, এখন এখানে ম্যানেজারি করতেছি, দেখাশোনা করতেছি। দিনাজপুরের সেই প্রত্যন্ত গ্রামে বসে ইউরোপ আমেরিকার ক্লায়েন্টদের সাথে রাত দিন চলে বেলাল ও তার টিমের আউটসোর্সিংয়ের কাজ করতে করতে বিদেশিরা ঘুরেও গেছেন বেলালের গ্রামে। আমার অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট, ইউরোপের অনেক কান্ট্রির ক্লায়েন্ট আছে। আর আমার এখানে ফার্ম ভিজিট করে গেছে আমার এক ইউরোপিয়ান ক্লায়েন্ট, সুইডেনের এক ক্লায়েন্ট আমার এখানে ছিল 15 দিন। বেলালের বিষয়ে কথা হয় জিয়াউদ্দিন মাহমুদের সাথে। তিনি আইটি সেক্টরে বেলালের মতো তরুণ উদ্যোক্তাদের গড়ে তোলার কাজটি করছেন। ঢাকার বাইরে থেকে আসা অসংখ্য তরুণকে আউটসোর্সিং সহ নানা প্রশিক্ষণ দেওয়া হয় জিয়ার এই প্রতিষ্ঠানে। তার অভিজ্ঞতায় তিনি দেখেছেন আগামীতে গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা বেলালদের মতো তরুণরাই হবে এক অন্যরকম রেমিটেন্স যোদ্ধা, যাদেরকে তারা বলছেন ডিজিটাল রেমিটেন্স যোদ্ধা। এই ধরনের উদাহরণ আমাদের অনেকে আছে। কয়েকদিন আগেও আমাদের একটা স্টুডেন্টের সাথে দেখা হচ্ছিল, সে আমাকে জাস্ট সালাম দিয়ে বললো, স্যার আমাকে চিনতে পেরেছেন কিনা। আমি বললাম যে চেহারা পরিচিত মনে হচ্ছে। তখন বললো, স্যার আমি আপনাদের এখানেরই ছাত্র, আমি এখন নরসিংদীতে আমি আছি, আমি ওইখানে একটা ফুল একটা সেট আপ নিয়ে 12 জন মেম্বারকে নিয়ে আমি ওখানে অফিস দিয়েছি। সো এ ধরনের কিন্তু অনেক উদাহরণ আমাদের আছে, যারা আসলে ঢাকার বাইরে বসে থেকে বিভিন্ন জেলা শহরগুলোতে আমাদের এখান থেকে শিখে গিয়ে তার নিজের বাড়িতে ফিরে সেখানে সে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছে, অথবা সে উদ্যোক্তা হয়ে একটা অফিস সেট আপ করে সে এখন আপনার 10-12 জন 20 জন টিম মেম্বার নিয়েও কাজ করছে। তো এখানে এই এক্সাম্পলগুলো আমাদের এখানে অনেক আছে। এই যে আপনি গ্রামের ছেলেরা বলছেন ওইখানে বসে আসলে কাজ করছে, ওরা কিন্তু আইদার এটাতে স্কিল সেট না হলে কিন্তু দেশের বাইরে গিয়ে, মধ্যপ্রাচ্যে গিয়ে বা দেশের বাইরে গিয়ে কিন্তু একটা ক্যারিয়ার সেট করতো। সে জায়গায় দেখেন সে দেশে বসেই কিন্তু ওদেরকে আমরা ডিজিটাল রেমিটেন্স যোদ্ধা বলছি, মানে দেশের বাইরে না গিয়েও দেশে বসে থেকে ফরেন রেমিটেন্স আর্ন করছে। সো এটাও কিন্তু একটা বড় একটা সুযোগ আসলে আমাদের গ্রামের বা অ্যাটলিস্ট মফস্বল শহরের ছেলে মেয়েদের জন্য। কিছু টাকা নিয়ে চাইলেই আপনি উদ্যোক্তা হতে পারেন, কিন্তু আপনার সফলতার বিষয়টি নির্ভর করছে যে আপনি ওই বিষয়ে কতটা পড়ালেখা করতে পেরেছেন এবং মার্কেট সম্পর্কে আপনার কতটুকু ধারণা রয়েছে। ধরা যাক সাতক্ষীরার একজন জুয়েলের কথা, যিনি বেকার বলে সবসময় অবজ্ঞার শিকার হতেন, কিন্তু তিনি ওই দুটি বিষয়ে খুবই বিচক্ষণ ছিলেন। উদ্যোক্তা হওয়ার আগে তিনি পড়ালেখা করেছেন এবং মার্কেটকে তিনি খুব ভালোভাবে বিশ্লেষণ করতে পারতেন। সেই বিশ্লেষণ করে তিনি দেখেছেন বিদেশি কুকুরের ব্যাপক চাহিদা রয়েছে দেশে এবং বিদেশের বাজারে। সেভাবেই তিনি যাত্রা শুরু করলেন তার বিদেশি কুকুরের খামার দিয়ে। আর এখন তাকে তারাই প্রশংসা করছেন যারা এক সময় তাকে অবজ্ঞা করতেন। আমার ছোটোবেলা থেকেই পশু পাখি খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো সুযোগ পাই নাই। তো যখন ব্যবসা বাণিজ্য করছি তখন প্রথমে আমি যখন এই ব্যবসার ট্রেনিংয়ের জন্য থাইল্যান্ডে যাই, তখন আমি এই সাইবেরিয়ান হাস্কি একটা রোডে দেখি একজনের কাছে, আমার খুব অদ্ভুত সুন্দর লাগে আমার কাছে। তখন আমার পার্টনার বলে, আমি বলি যে এটা কী কুকুর? তা বলে যে সাইবেরিয়ান হাস্কি। তাই বলছে আমি জীবনে একদিন কিনবো, কারণ তখন আমার জন্য কিনা অ্যাফোর্ড করাটা 1 লাখ টাকাতে একটা কুকুর কিনা অ্যাফোর্ড করাটা খুব টাফ ছিল, অনেকটা স্বপ্নের মতো, তখন আমার কোনো ইনকাম ছিল না। তারপর আমি একটা কিনি,
3 বছর পরে যে আমি একটা কিনলে কুকুরটা 16 দিনের মধ্যে মারা যায়। এবং কারণ ছিল হলো যার কাছ থেকে কিনছি তারা ঠিকমতো ভ্যাকসিনেশন করে নাই, যার জন্য পার্ভো ভাইরাসে মারা যায়। তখন ভিতরে একটা জিত চেপে বসে। তখন চিন্তা করলাম যে তখন আমি ফিলিপিনে গেলাম, ফিলিপিনে থেকে আমি প্রথম সাইবেরিয়ান হাস্কি একটা নিয়ে আসি। নিয়ে আসার পর আমার ওয়াইফ বললো, তুমি যদি 1 বছর ঠিকঠাক মতো পালতে পারো, এটাকে বাঁচায় রাখতে পারো, তোমাকে আমি একটা ফিমেলও কিনতে পারো। আমার ওয়াইফ আর কি ফানি ওয়েতে তারপর 1 বছর পার হয়ে যাওয়ার পর আমি একটা ফিমেল কিনি। তারপরে ফিমেল কেনার পরে তারপরে দেখি ওটার মানে আমার মেইলটা ঠিকমতো ব্রিড করতে পারছে না। তখন আমি আর একটা মেইল কিনি। কেনার পরে তারপরে ওই মেইলের ব্রিড হয়, 5টা বাচ্চা হয় এবং 4টা বাচ্চা, একটা মারা যায়। এবং ওইখান থেকে আমি কনফিডেন্সটা পাই যে আমি তাহলে এখন বড় করে করি। আর যেহেতু এটা অনেক দামে বিক্রি করে যারা আনে, তার থেকে আমরা আরও অনেক কম দামে বিক্রি করি, তাতে মানুষ শখটা কম টাকায় পূরণ করতে পারে। আমার কাছে কুকুর আছে সাইবেরিয়ান হাস্কি, জার্মান শেফার্ড, কেনি কোর্সো আর গোল্ডেন রিট্রিভার। এগুলো আমি শখের থেকেই আর কি শুরু, কিন্তু আস্তে আস্তে আমি দেখলাম যে এগুলি বাংলাদেশে যারা বিক্রি করে অনেক দামে বিক্রি করে, সেজন্য আমি নিজেই উদ্যোগ নিই যে এটার কীভাবে চাষ করা যায়, এবং আমি সফল হই। আমার এই পর্যন্ত প্রায় 24-25টা বাচ্চা আমি বিক্রি করেছি এবং ফার্ম বড় করেছি। এটা লাভজনক ব্যবসা। এবং এদের খাদ্য হলো আমরা হোমমেড খাবার খাওয়াই, যেমন ধরেন ভাত, তারপর সাথে আপনার মাংস বা মাছ, সাথে সবজি থাকে, ফল, এরা সব ধরনের খাবারই খায়। এটা একটা ভালো ব্যবসা, কারণ শত হলো এটা রাশিয়ার কুকুর, মাইনাস টেম্পারেচারে কুকুর হওয়া সত্ত্বেও আমরা +40-তে টেম্পারেচারে আমরা চাষ করতেছি। এটা একটা ভালো সফলতা আমাদের সবার জন্য, এটা অন্যরাও করতে পারেন। আমার বেসিক্যালি মেইন ব্যবসা হলো কাঁকড়ার ব্যবসা। আমি কাঁকড়া এক্সপোর্ট করি বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে। সাথে এখানে আমরা আমাদের ইটিপি সিস্টেমটা হলো কাঁকড়া যে পানিটা ওয়েস্টেজ ওয়াটারটা থাকে, দূষিত পানি, ওটাকে আমরা রিফাইন করি। এবং এর জন্য আপনার ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে 3টা স্টেজে এটাকে ক্লিন করা হয়, তারপরে পন্ডে যায়, ওটাকে আবার রিইউজ করি, রিসাইকেলিং করে রিইউজ করি। আমাদের টার্গেট হলো সবসময় 0 ওয়েস্টেজ। এবং কাঁকড়া থেকে যে ওয়েস্টেজটা আসে তার জন্য আমার এখানে মাছের পুকুর আছে, ওই পুকুরে মাছদের খাওয়াই। এবং আমাদের যে হাট কাঁকড়াটা হয় সেটা দিয়ে আমরা সার তৈরি করি, যার কারণে প্রতিটা জিনিসেরই ইউজ হয়, এর থেকে ইনকামও আসে। তিনি কাঁকড়া এবং কুকুর পালন করছেন, একই সাথে এই বাই প্রোডাক্ট হিসেবে তার কিন্তু হাঁস পালন করছেন এবং সেখানে কৃষিকাজেরও ব্যাপ্তি ঘটেছে। এর ফলে কিন্তু তার যেমন অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটেছে, একই সাথে তার এই ফার্মে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তো এভাবে যদি বেকার যুবকরা তার পদ্ধতি অনুসরণ করে, তাহলে তারা কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে পারবে বলে আমরা মনে করি। আমি নেটে বিভিন্ন প্রোগ্রাম দেখে শখ করে গরুর খামার দিছি। এই গরুর খামার দিয়ে এখন ব্যবসাতে আমার অনেক লস হয়েছে। মাছ চাষ করে প্রথম মাসেই লাখপতি, বিদেশি ফলের বাগান করে 1 বছরে কোটিপতি। ইন্টারনেটে আমরা প্রায়ই এই ধরনের খবর দেখে থাকি, যেটা এক কথায় অবিশ্বাস্য, কিন্তু অসংখ্য তরুণ এগুলো সহজ সরলভাবে বিশ্বাস করে লাখ লাখ টাকা খরচ করে মাঠে নেমে পড়ছেন। তাদের 100 জনের মধ্যে হয়তো একজন সফল হচ্ছেন, সেই খবর আবার ইন্টারনেটে নতুনভাবে ছড়িয়ে যাচ্ছে, কিন্তু বাকি 99 জন যে ব্যর্থ হলেন সেই খবর কিন্তু আমরা পাই না। আধুনিক এই সময়ে এসে কৃষি উদ্যোক্তা হওয়ার বিষয়টি যদি এতটাই সহজ সরল হতো, তাহলে এই নিয়ে এত পড়ালেখা কিংবা গবেষণার প্রয়োজন পড়তো না।
শূন্য গোয়ালে শূন্য হাতে ঘুরে ফিরছেন কুমিল্লার মোহাম্মদ হালিম, অথচ ইন্টারনেটে একটি খবরে তিনি দেখেছিলেন এই গোয়াল থেকে প্রথম মাসেই তিনি নাকি হবেন লাখপতি এবং বছর শেষে হবেন কোটিপতি। বাস্তবতা হলো তার গোয়ালে একটি গরুও এখন আর নেই। আমি নেটে বিভিন্ন প্রোগ্রাম দেখে শখ করে গরুর খামার দিছি। আসলে কোনো ট্রেডিং মেডিং কিছু ছিল না, আমার না যায় না শুনে এই গরুর খামার দিয়ে এখন ব্যবসাতে আমার অনেক লস হয়েছে। আসলে জানাশোনা ছাড়া আসলে এই ব্যবসাতে নামা উচিত না। যে কোনো ব্যবসা করতে হলে আগে শিখতে হবো, জানতে হবো, তারপরে এই ব্যবসাতে নামা উচিত আসলে। রঙিন মাছে রঙিন স্বপ্ন দেখা ভুল কিছু ছিল না, কিন্তু সাতক্ষীরার সেলিমের কাছে মনে হয়েছে তিনি একটি ভুল করেছেন ইন্টারনেটে দেখা একটি চমকপ্রদ তথ্য বিশ্বাস করে, যেখানে বলা হয়েছিল বায়োফ্লক পদ্ধতিতে রঙিন মাছ চাষ করে অল্প পুঁজিতে অতি দ্রুত লাখপতি এমনকি কোটিপতি হওয়া যায়। ইন্টারনেট দেখে এই রঙিন মাছের ব্যবসা সম্পর্কে উদ্বুদ্ধ হয়েছিলাম। আমি আশাহত হই যে যারা অনেক বড় পরিসরে করে ওদের খরচও কমে যায় এবং খুব অল্প সময়ে মাছ বেড়ে যায়, কিন্তু আমার মাছ পালতে হয় অনেক দিন, খরচও বেশি, কিন্তু মাছ বৃদ্ধি হচ্ছে কম। আমার আসলে এখন আমি ওর পিছনে খরচটাই আমার বৃথা, তো আস্তে আস্তে চাচ্ছি ওটা বন্ধ করে দিব। কুমিল্লার হালিম কিংবা সাতক্ষীরার সেলিম কৃষি উদ্যোক্তা হয়ে বড় কিছুর যে স্বপ্ন দেখেছিলেন সেটা মোটেও ভুল ছিল না। ভুলটা হয়েছে নেট দুনিয়ায় ভুলে ভরা উদ্ভট খবর দেখে অতি দ্রুত পড়ালেখা ছাড়াই বড় কিছু পাওয়ার আশা করা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজের শিক্ষক ডক্টর শাহাবুদ্দিন বলছিলেন, ইন্টারনেটের এসব ভিত্তিহীন খবর বায়োফ্লকের মতো প্রযুক্তিগুলোকে ব্যর্থ করে দিচ্ছে, অথচ এর সম্ভাবনা ও সফলতা সারা বিশ্বে বেশ ভালোভাবে প্রমাণিত। আমরা যখন বায়োফ্লকের পিক টাইম, ওই সময় আমাদের এখানে বায়োফ্লক সিস্টেম ছিল, আমরা প্রতি বৃহস্পতিবার সবার জন্য উন্মুক্ত আলোচনার সুযোগ রেখেছি। সেখানে আসার পরে আমি প্রথমেই যেটা দেখতাম, বিশেষ করে যুবকরা অতি উৎসাহী হয়ে আগামীকাল থেকে শুরু করবে এই ধরনের মানসিকতা নিয়ে আসতো। আমার প্রথম কাজই ছিল তাদের সেই মানসিকতাকে একটু দমিয়ে আনা। আমি বলতাম যে আপনি সময় নেন, আপনি বুঝেন, শিখেন, তারপরে করেন। আপনি আমার এই প্রকল্পে প্রতি সপ্তাহে আসেন, আপনি এসে শিখতে থাকেন, তারপরে আপনি বিনিয়োগ করেন। কিন্তু কিছু কিছু বিজ্ঞাপনের, ইন্টারনেট দুনিয়ার বিজ্ঞাপনের ওনারা আকৃষ্ট হয়ে এমনও ছেলে আসছে, সে মাস্টার্স পরীক্ষা দিবে, আমাকে এসে বলছে যে মাস্টার্স পরীক্ষা দেবো না, আমি ব্যবসা করবো। এত বড় ব্যবসা তো করা সম্ভব না অন্য সময়, হয়তো বাবা থেকে টাকা নিল, অন্য থেকে টাকা নিল, কিন্তু এই টাকাটা সে যে নিল, বিনিয়োগ করলো, এই পুরো টাকাই লোকসানে চলে যাবে, কারণ তার বাস্তব জ্ঞানটুকু নেই। তখন আমি এদেরকে কিভাবে জেনে করা যায় সেই বিষয়ে বুঝাতাম, কিন্তু তারা এটা বুঝতে চেত না। তারা যেহেতু বিজ্ঞাপন যারা করে এবং তাদের সাথে যোগাযোগ করে, তারা আগেই করে ফেলে, তখন লোকসানে হয়। এই কারণে আমি বলি যে সব প্রযুক্তি সবার জন্য না, সব প্রযুক্তি সব স্থানের জন্য না। আর প্রযুক্তি যদি আমি ব্যবহার করি, আমি যদি কোনো ব্যবসায় নামি, আমাকে জেনে শুনে নামতে হবে এবং এখানে টিকে থাকতে হলে কী করতে হবে সেটাই আমাকে জানতে হবে। একবার ফেল করলাম, দ্বিতীয়বার যেন ফেল না করি, এই বিনিয়োগও আমার থাকতে হবে, তাহলে আমি সাকসেস হব। একই ঘটনা ঘটছে প্রশিক্ষণ কিংবা পড়ালেখা ছাড়া তরুণদের হঠাৎ করে গরু কিংবা পোল্ট্রি উদ্যোক্তা হয়ে অতি দ্রুত লাখপতি কিংবা কোটিপতি হতে গিয়ে, যা তারা ধারণা পাচ্ছেন ইন্টারনেটে ভেসে বেড়ানো মিথ্যা খবরের মাধ্যমে, যেমনটা বলছিলেন পোল্ট্রি সায়েন্সের শিক্ষক ডক্টর মাকসুদা। ব্রয়লার মুরগি পালন করে 1 মাসেই আহমেদ আলী কোটিপতি, এই ধরনের যে নিউজগুলো থাকে আসলে আমাদের সেক্টরকে অনেক বড় ক্ষতির সম্মুখীন করছে। কারণ প্ল্যান ওয়াইজ যেতে হয়, একটা ফার্ম স্টার্টিং করতে গেলে তার যে ইনিশিয়াল প্ল্যানিং ওটা যদি প্রপার না থাকে, 1 ইয়ার 2 ইয়ার সার্ভাইভ করবে, 3rd ইয়ারে আপনার সার্ভাইভ করবে না। এটার কিন্তু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হয়, ফিজিবিলিটি টেস্ট করতে হয়, আবার আপনার নাম্বার অফ বার্ডের উপরে কিন্তু আপনার সব কিছু নির্ভর করে। আপনি কত ইনভেস্ট করবেন, আপনার কাছে মানি আছে বেশি, আপনি ব্রয়লারে চলে গিয়েছেন, আপনি কিন্তু লেয়ারে চলে গেলে আপনার লাভের পরিমাণ অনেক বেশি হতো। যেটা দরকার আপনার টেকনিক্যাল হাউ দরকার। এখন আসলে এই 21st সেঞ্চুরিতে আপনি ইউটিউবে যা দেখছেন বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা সেটাকে আপনাকে চিন্তা করতে হবে। অন্য মানুষ হয়তো সেটা লাইক শেয়ার পাওয়ার জন্যও করতে পারে, সে হয়তো পেয়েছে, হয়তো সে প্রজেক্ট কমপ্লিট করেছে কিনা আমার জানা নাই, কারণ যেভাবে দেখাচ্ছে অ্যাজ এ পোল্ট্রি সায়েন্টিস্ট আমি ওইটা একটু দ্বিমত পোষণ করি। এদিকে হর্টিকালচারের শিক্ষক ও গবেষকদের মতে প্রচুর তথ্য তারাও পাচ্ছেন, যেখানে ইন্টারনেটে পাওয়া মিথ্যা খবরের লোভে পড়ে কৃষি উদ্যোক্তা হতে গিয়ে
তরুণরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অথচ এখানে তারা নিশ্চিতভাবে সফল হতে পারতেন যদি উদ্যোক্তা হওয়ার আগে ওই বিষয়ের উপর তারা পড়ালেখা করে আসতেন। আমাদের নতুন উদ্যোক্তা ভাইদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যেন ইউটিউবে মানে চাঞ্চল্যকর তথ্য দেখে যেন তারা মানে অতি উৎসাহী হয়ে যেন কোনো কাজে হাত না দেয়। এটার কারণে কিন্তু আমাদের যে ফলের ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে ড্রাগনের, সবাই দেখছে ড্রাগন যদি ফল চাষ করে দেখা যাচ্ছে 2 গুণ 3 গুণ লাভ হচ্ছে, কিন্তু এমন হচ্ছে যে ড্রাগনের যে সে তো পরিচর্যা সম্পর্কে জানে না। ড্রাগনের যে বাগান করবে সে পরিচর্যা সম্পর্কে জানে না, দেখা যাচ্ছে বাগান সে করলেও কিন্তু সে দেখা যাচ্ছে ওই বাগানে ফল আর আসতেছে না। প্রচুর মানুষ হচ্ছে ছাদ বাগান করতে চাচ্ছে, এখন এটা খুব ভালো একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু ছাদে কি ধরনের শস্য আমি বাছাই করব, কোনটা করলে আমার ভালো হবে সেই বিষয়ে না জেনে আছে না, শখের বশে একটা লাগিয়ে দিচ্ছে, সেটা থেকে কিন্তু সে পরিশ্রম দিচ্ছে, এফোর্ট দিচ্ছে, কষ্টও তার যাচ্ছে, কিন্তু সে কিন্তু সেরকম লাভবান হতে পারছে না। এটা আমার মনে হয় ইউটিউবে দেখে একটা কিছু ছোট্ট একটা তথ্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়লাম, সেটা থেকে আমার মনে হয় সব কিছুতেই মিনিমাম একটা স্টাডি করে কিছুদিন সময় ব্যয় করে এটার মধ্যে মিনিমাম একটা জ্ঞান নিয়ে তারপর একটা কাজে হাত দেওয়া উচিত। অনেকে মাশরুমের যে দেখা যাচ্ছে অল্প যে ইউটিউবে দেখতেছে অল্প টাকা খরচ করে অনেক লাভবান হয়ে যাচ্ছে মাশরুমের চাষ করে, কিন্তু কেউ যদি বড় উদ্যোক্তা হতে চায় অবশ্যই 40 দিনের ট্রেনিং নিয়ে তাকে মাঠে নামা উচিত। এখন যদি কেউ যদি ইউটিউব দেখে মাঠে নামে তাহলে কিন্তু তার এই মাশরুম কিন্তু হবে না। আমাদের সেলিব্রিটি হোয়াইটেনিং ক্রিম, আমাদের পেজে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেলিব্রিটি হোয়াইটেনিং ক্রিম। ফেসবুকে এসে বলছে যে আপনি 3 দিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে ফর্সা হয়ে যাবেন। তারা দীর্ঘদিন ইউজ করার পরে তাদের মুখটা একদম কালো হয়ে যায়। যে কোনো মূল্যে সমাজের চোখে আপনাকে সুন্দর দেখাতেই হবে, কেবলমাত্র এমন একটি ধারণা মানুষের মাথায় গেঁথে আছে বলে কিছু মানুষ দাপটের সাথে অবৈধ ব্যবসা করে যাচ্ছে। এই যেমন বাইরে থেকে যেসব রং ফর্সাকারী ক্রিম আসছে সেখানে এতটাই কেমিক্যাল পাওয়া গেছে যা কিনা গায়ের চামড়াকে পুড়িয়ে দিয়ে হলেও ফর্সা দেখায়। আবার পার্লারগুলোতে গিয়ে মানুষ যেভাবে পুরোপুরি বদলে যাচ্ছে সেটাও এক বিশাল রহস্য। বিশেষজ্ঞরা বলছেন এই রহস্যের আড়ালে রয়েছে ভয়ঙ্কর কিছু পরিণতি। অনেক সমালোচনার পর অবশেষে অবৈধ উপায়ে আসা 17টি বিদেশি রং ফর্সাকারী ক্রিম নিষিদ্ধ করে বিএসটিআই। এ ব্যাপারে দীর্ঘদিন সামাজিক আন্দোলন চালিয়েছিল এসডো নামে পরিবেশ বিষয়ক একটি সংগঠন। তবে আসলে কি এসব ক্রিম বাজার থেকে পুরোপুরি উঠে গেছে তা যাচাই করতে এসডোর তরুণ দল মাঠে নামে, পরিদর্শন করে রাজধানীর কয়েকটি মার্কেট। তবে সেখানে গিয়ে তারা রীতিমতো ঝুঁকির মধ্যে পড়ে যায়। বিএসটিআই কর্তৃক যে নিষিদ্ধ করা হয়েছিল প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু সেখানে ডিসপ্লে করা ছিল। তো এই ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল চাঁদনি, ডিউ, গোল্ডেন পার্ল, গড়ি, এই ব্র্যান্ডগুলা। তো আমরা তখন প্রশ্ন করেছিলাম দোকানদারকে যে আপনারা কেন এই ব্র্যান্ডগুলা এখানে ডিসপ্লে করছেন। কি বলছিল মূলত? জি, এটা বলছিল যে তাদের এখানে কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট, তো সেই টাকাটা কি এখন তারা জলে ফেলে দিবে নাকি। আমাদের এই তাদের কথা ছিল যে নিষিদ্ধ হোক, কিন্তু আমরা এটা চালাবোই, আপনারা কিছু করতে পারলে করিয়েন। কেবল বাজারেই যে এসব নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম পাওয়া যাচ্ছে তা নয়, অনলাইনেও চলছে ব্যাপক কেনাবেচা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে নিষিদ্ধ এসব ক্রিমের। যখন মার্কেটে যে ফিজিক্যালি ভিজিট করলাম তো তখন তো আমাদের জন্য এটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল। তো তখন আমরা ওইখান থেকে সরে এসে যে অন্য কোনো উপায় আছে কিনা সেটার জন্য আমরা অনলাইনটা চেষ্টা করলাম। তখন আমরা অনলাইন সার্ভেটা করলাম। তো অনলাইনে কি এসব প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল কিনা তা দেখার জন্য আমরা অনলাইন থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করি। তো দেখলাম যে আমরা সবগুলো প্রোডাক্টই অনলাইনে আরও বেশি অ্যাভেলেবেল। আজকের ভিডিওতে থাকছে হচ্ছে আমাদের সেলিব্রিটি হোয়াইটেনিং ক্রিম, আমাদের পেজে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সেলিব্রিটি হোয়াইটেনিং ক্রিম। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ফেসবুকে এসে বলছে যে আপনি 3 দিনের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে ফর্সা হয়ে যাবেন যদি আপনি এই ক্রিমটা লাগিয়ে দেখেন। নিজের গায়ে লাগিয়ে দিচ্ছে এবং বারবার করে সেটাকে খুব চমকপ্রদভাবে, চমৎকার তাদের সেই থ্রোয়িং বলবো যে প্রেজেন্টেশনের, তো মানুষ তো আকৃষ্ট হবেই। বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা তো জানে না আসলে। কাজে গভর্নমেন্টকে এটা দেখতে হবে, দিস দ্য ক্রাইম।
এটা তাদের রুলস আছে, সেই রুলসের আওতায় আনতে হবে যে এই যে ফেসবুক, এই প্ল্যাটফর্মগুলো যে তারা ব্যবহার করছে, কেন কন্ট্রোল করতে পারছে না তারা? 2022 সালে যখন আবার বিএসটিআই একটা রিভাইজ করে, তখন হচ্ছে টোটাল 17টা ক্রিমকে আর কি ওনারা ব্যান করেন। 17টার মধ্যেই যদি আমরা বলি, তাহলে ডিউয়ের কথা যদি বলি, ডিউতে যেমন 133.50 ppm হচ্ছে মার্কারি পাওয়া গিয়েছে, কিন্তু যেখানে হচ্ছে থাকার কথা মাত্র 1 ppm, 100 টাইমস গ্রেটার হচ্ছে ppm মার্কারি পাওয়া যাচ্ছে। তারপর চাঁদনি নামের একটা ক্রিম আছে যেটা খুবই পপুলার, এবং এটা হচ্ছে ওরা এইভাবে হচ্ছে পাবলিসিটি করে যে মোটামুটি 7 দিনে আপনাকে হচ্ছে গিয়ে 2 লেভেল 3 লেভেল পর্যন্ত হচ্ছে গিয়ে রং ফর্সা করে দিবে। তো সেই চাঁদনিতে হচ্ছে 209.91 ppm পর্যন্ত মার্কারি পাওয়া গিয়েছে। বিদেশ থেকে আসা অবৈধ এসব রং ফর্সাকারী ক্রিমের ক্ষতিকর দিকগুলো বোঝার জন্য আমরা যোগাযোগ করি এমন দুজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যারা ক্ষতিগ্রস্ত ত্বকের চিকিৎসা দিয়ে থাকেন। তাদের মতে নিষিদ্ধ এসব ক্রিম আসলে রং ফর্সা করছে না, বরং দীর্ঘমেয়াদে ত্বককে স্থায়ীভাবে কালো করে দিচ্ছে। আমরা প্রথমত যে পেশেন্টগুলো পাই সেগুলো হচ্ছে তারা দীর্ঘদিন ইউজ করার পরে তাদের মুখটা একদম কালো হয়ে যায়, মানে আমরা যেটাকে বলি ডার্মাল মেলানোসিস, একদম তাদের কালো হয়ে যাবে। মানে এটা আপার লেয়ার না, এটা একদম ডিপার লেয়ারে পিগমেন্টটা জমে গেছে। ফর্সা তো হচ্ছে আপাত দৃষ্টিতে, ফর্সা আলটিমেটলি এটা টেম্পোরারি, যখনই ওরা বন্ধ করে দেয় ওই যে কালো হয়ে যায়। বাট এই একটা পর্যায়ে যে দেখা যায় এই কালো ভাবটা আর তখন মানে এতটাই কালো হয়ে যায়, তখন আর এই সব সাদাও হয় না, ঠিক আছে, এটা এতটাই ডিপ লেয়ারে চলে যায়। পেশেন্ট আসছিল আমাদের কাছে টিএসডিএফ নিয়ে, টিএসডিএফ অর্থাৎ টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড ফেস। সে যে ফেয়ারনেস ক্রিমটা ইউজ করছিল তাতে স্টেরয়েডের পরিমাণটা খুব বেশি ছিল, সম্ভবত ইন্ডিয়ান একটা ফেয়ারনেস ক্রিম। তো পেশেন্ট যখন আসছে আমরা দেখি যে তার স্কিন পুরো লাল হয়ে আছে, হাত দিয়ে দেখলাম স্কিন সারফেস বেশ গরম হয়ে আছে, এবং পেশেন্ট কমপ্লেন করছিল তার সারাক্ষণ জ্বালাপোড়া করে ফেসে, কিছু লাগাতে পারে না, রক্তনালীগুলো দেখা যাচ্ছে, স্কিন এতই পাতলা হয়ে গেছে যে রক্তনালী খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। কসমেটিক্সের ক্ষতিকর কেমিক্যালের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে যুক্ত এই তরুণদের নেতৃত্ব দিচ্ছেন এসডোর মহাসচিব শাহরিয়ার হোসেন। তার মতে কাজটা শুরু করতে হবে পরিবার থেকে। অবশ্যই সামাজিক আন্দোলন দরকার, শুধু সামাজিক আন্দোলন করলেই হবে না। সামাজিক আন্দোলনটার শুরু কোথায়? শুরু কিন্তু পরিবার, যে কোনো কিছুর শুরুটা পরিবার, অর্থাৎ প্যারেন্টসকে আগে আসতে হবে যে না, তোমার সৃষ্টিকর্তা যে রঙটা দিয়েছেন সেটাই সঠিক রঙ, এটার পরিবর্তন যদি করো বা করতে চেষ্টা করো সেটার বিরূপ প্রতিক্রিয়া হবে এবং সেটার জন্য অনেক বেশি মূল্য দিতে হবে। এটা যদি পারিবারিকভাবে এই শিক্ষাটা শুরু হয় তাহলে সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে এবং তারপরে এটা সামাজিক আন্দোলনের রূপ নেবে। তাহলেই কিন্তু সম্ভব। তখন কিন্তু আর এটা হবে না যে না, রং ফর্সা ছাড়া বিয়ে হবে না বা রং ফর্সা ছাড়া কেউ আমাকে পছন্দ করবে না, এই ধারণাগুলো চেঞ্জ হতে শুরু করবে। ক্ষতিকর কেমিক্যালের ব্যবহারের বিষয়টি কেবল যে রং ফর্সাকারী ক্রিমের মধ্যে আটকে আছে তা কিন্তু নয়। এ ব্যাপারে পাওয়া গেল গবেষণালব্ধ আরও কিছু তথ্য। আইশ্যাডো বা কালারফুল যেগুলো মেকআপ প্রোডাক্টস, এগুলো আমরা চোখের উপরে ব্যবহার করি বা ফেস একটু শেপ করার জন্য, একটু শ্যাডো আনার জন্য ইউজ করে থাকি। আর লিপস্টিক তো রেগুলার ব্যবহার করি। তো দেখা গেছে যে কালারফুল যে প্রোডাক্ট সেগুলোতে লেড হাই কনসেন্ট্রেশনে পাওয়া গিয়েছে। সেটা কেন দেয়? লেডটা মেইনলি দেওয়া হয় যে যেন মেকআপ প্রোডাক্টগুলো পিগমেন্টেড বেশি হয়, অর্থাৎ কালার যেন বেশি দেয়, মানে একটু দিলেই যেন কালারটা আমরা দেখতে পারি। কিন্তু লেডটা তো খুবই ক্ষতিকর একটা, খুবই ক্ষতিকর কেমিক্যাল। এটা হয়তো যারা ব্যবহার করছে, হয়তো অনেক মেকআপ আর্টিস্ট আছে, তারা জানে যে তারা হিউজ পরিমাণে লেড ব্যবহার করছে, বাট এইটা জানে না যে লেডটা কতটা ক্ষতিকর হতে পারে। আবার পার্লারগুলোতে রূপচর্চার নামে কি হচ্ছে, কি ধরনের কসমেটিক্স ব্যবহার করা হচ্ছে সেটাও জানার চেষ্টা করেছিলেন তরুণ এই গবেষকরা। প্রতি বছরে স্কিন লাইটেনিং প্রোডাক্ট কিংবা এই জাতীয় যত বিউটি প্রোডাক্ট আছে এগুলো নিয়ে স্টাডি করে থাকি। তো তারই প্রেক্ষিতে আমরা কয়েক মাস ধরেই আসলে পার্লার অ্যাসোসিয়েশন কিংবা পার্লারের বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করে এদের সাথে যোগাযোগের একটা চেষ্টা করে আসছিলাম।
এখন এটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়ই বলবো, কারণ আমরা হচ্ছে ওখান থেকে কোনো ধরনের কোনো কোঅপারেশন পাইনি। আমরা যখন অ্যাজ এ রিসার্চ টিম কিংবা অর্গানাইজেশনের এমপ্লয়ি হিসেবে ওদের কাছ থেকে কোনো রেসপন্স পাই না, তখন বাধ্য হয়ে আমরা ক্লায়েন্ট হিসেবে ওখানে যাই, যে পার্লারে যাই, যে ভেতরের পরিবেশটা বোঝার জন্য। ওরা ওখানে যে মেয়েগুলা কাজ করে তারা আলাদা আলাদা ছোট ছোট বাটিতে করে প্রোডাক্টগুলো নিয়ে আসে। এখন আমরা কথার ছলে কিংবা গল্পের ছলে যখন ওদেরকে জিজ্ঞাসা করি যে আপনি এই প্রোডাক্টটা যে দিচ্ছেন এটা কী, ওরা বলে যে ম্যাডাম আমরা তো জানি না। আমরা যখন লক্ষ্য করি ওরা যেখান থেকে নিয়ে আসছে জিনিসগুলা, যে ওইখানে যে বয়মগুলা থাকে কোনোটারই লেভেল নেই। এখন একটা ফেসিয়ালে কিন্তু দেখা যায় একরকম না, 4-5 রকমের প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, কিন্তু কোনোটাই আমাদের কাছে ক্লিয়ার না, ট্রান্সপারেন্ট না কি প্রোডাক্টগুলা, কোনো লেভেলই থাকে না। এখন কিন্তু শুধু নারীরাই কসমেটিক ইউজ করছে না, এখন কিন্তু পুরুষদের জন্য যে বিভিন্ন ধরনের বিউটি স্যালন আছে, তারাও কিন্তু সেখানে গিয়ে এই সেম কসমেটিকগুলোই ব্যবহার করছে, এবং তাদেরগুলোতে দেখা যাচ্ছে কেমিক্যালের ব্যবহার হয়তো আরও বেশি করে হচ্ছে। আসলে পার্লারগুলোতে কি হয় সে ব্যাপারে চর্মরোগ বিশেষজ্ঞরা নিজেদের অভিজ্ঞতার আলোকে কিছু ধারণা দিলেন, যা নিয়ে হয়তো আমরা অনেকেই ভাবি না। এই যেমন চিকিৎসকদের বাদ দিয়ে অনেকেই পার্লারে গিয়ে লেজার ট্রিটমেন্ট নিচ্ছেন কিংবা বয়স ধরে রাখার বটক্স ফিলারকে বেছে নিচ্ছেন। পার্লারের অনেকেই দেখা যায় যে বোটক্স ফিলার যেগুলো ইনজেক্টেবল কাজ, যেটা সেগুলোও করছে, কারণ আমরা ডক্টররা আমরা জানি অ্যানাটমিটা সম্পর্কে। বোটক্সটা করতে যেয়ে যদি অন্য মাসেলে চলে যায় তাহলেই কিন্তু আইলিড ড্রুপিং হয়ে যাবে, আইব্রাউজ ড্রুপিং হয়ে যাবে। এটা ছাড়াও ফিলার করতে যেই আর্টারি আছে, আর্টারির মধ্যে ফিলার চলে গেলে কিন্তু পার্মানেন্টলি চোখটা ড্যামেজ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো কিন্তু একজন নন মেডিকেল পারসন কখনোই বুঝবে না, কিন্তু আজকাল কিন্তু বিভিন্ন ধরনের পার্লার বা নন মেডিকেল পারসনগুলো এরা করছে। বোটক্স ফিলার ছাড়াও কিন্তু পার্লারগুলো এখন লেজার ট্রিটমেন্টও করছে। তারা হয়তো খুব একটা ট্রেন না, একটা মেশিন বাইরের থেকে নিয়ে এসে হয়তো কিছুদিন দেখেছে কি করে ইউজ করতে হয়, ওইভাবে তারা শুরু করে দিয়েছে লেজার করা। মেকআপ করার পর যেরকম লাল একটা ব্লাশন থাকে, ওটা হচ্ছে পার্মানেন্ট মেকআপ, যেটা নর্মালি ব্লাশন থাকবে, তাকে কোনো মেকআপ করতে হবে না, তুলতেও হবে না। কিন্তু এইটা করতে যে আসলে আরো উল্টা ক্ষতি হয়ে যাচ্ছে, যে ওটা এতই বেশি লাল হয়ে যাচ্ছে বা এতই এমন একটা আর্টিফিশিয়াল জিনিসটা, যে এটাকে তোলার জন্য যখন পেশেন্টরা আসে এবং আমাদের কাছে কান্নাকাটি করে, এইটা কিন্তু তখন আবার তুলতে যে আমাদের সমস্যা হয়েছে। আমাদের গুলশান ব্রাঞ্চে পেয়েছিলাম যে সে এরকম একদম পার্মানেন্ট মেকআপ করে আসে, এবং সেটা এতই দৃষ্টিকটু ছিল দেখতে যে সে তখন মানে এটা কোনোভাবেই তার হাজব্যান্ড তাকে নিতে পারছে না। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। শেষ করার আগে তরুণদের উদ্দেশ্যে বলতে চাই, এটি আপনাদেরই অনুষ্ঠান, তাই আপনাদের বেশি বেশি মতামত আশা করছি। মতামত পাঠানোর ঠিকানা এখন যৌবন যার, এই 3টি শব্দের সংক্ষিপ্ত রূপ ej@ntbbd.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.ntbbd.com। আবার আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব কিংবা ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই আস্থা রাখুন তারুণ্যের শক্তির উপর।